কাজে যাওয়ার আগে সীমা তার বরের কাছে আদুরে গলায় বলল, বলছি শোনো না, আজ কাজ করে ফেরার পথে একটা শাড়ি আনবে, সুন্দর ডিজাইন আর রঙিন পাড় বসানো, যে শাড়িটা পরলে অল্প বয়সী মেয়েদের সুন্দর লাগে, নজর ফেরানো যায় না সেরকম একটা শাড়ি। আমি জানি তোমার চয়েসটা সুন্দর, তাই তোমাকেই বলছি। শাড়ি? কিন্তু হঠাৎ শাড়ি দিয়ে কি হবে? এখন তো কোনো অনুষ্ঠান নেই, হঠাৎ শাড়ি নেবে কেন? তুমি তো কোনো কারণ ছাড়া বাজে খরচ করো না, আজ হঠাৎ কোন দিকে সূর্য উঠল শুনি? একটা শাড়িই তো চাইলাম, এর জন্য এত কৈফত দিতে হবে? আমি তো তোমার বিয়ে করা বউ, এইটুকু কি তোমার কাছে আবদার করতে পারি না? আর তাছাড়া শাড়ি চাওয়ার সঙ্গে সূর্য ওঠার কি সম্পর্ক? বেশি কথা না বাড়িয়ে আনবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, এনে দেব, কিন্তু খুব সাবধানে, মেঘার মা যেন জানতে না পারে, তাহলে খুবই বিপদ। আসলে বোঝোই তো, বিনা কারণে তোমার জন্য শাড়ি কিনেছি শুনলে ওরা বাড়ি মাথায় করবে। সীমা হাসি মুখে বলল, শাড়িটা নিয়ে এসে আমার হাতে লুকিয়ে দিও তো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর মা বোনের জন্য অত ভাবতে নেই, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ ওরা কেউই জানতে পারবে না। রাহুলের সীমার কথা আড়াল থেকে কান পেতে শুনে ফেলল মেঘা। মেঘা হলো সীমার একমাত্র ননদ। বৌদির হাসি খুশি থাকাটা সীমার কাছে সবচেয়ে অসহ্য। রাহুল সীমাকে শাড়ি আনার কথা দিয়ে কাজে বেরিয়ে গেল। মেঘা চুপি চুপি দাদা বৌদির কথা শুনে দৌড়ে মায়ের ঘরে গিয়ে বলল, তোমার বৌমা তো এখন থেকেই ছেলের উপর জাদু করছে গো, আর একটু অপেক্ষা করো, তোমার ছেলে আর তোমার থাকবে না। তোমার বৌমা তোমার ভালো মানুষ ছেলেটাকে হাত করে নেবে, মেয়েটা পুরো ডাইনি। বাব্বা, আড়াল থেকে যা সব শুনলাম তাতে আমার মনে হলো ছেলে হাতছাড়া হতে আর বেশি সময় নেই। মেঘার কথা শুনে বিমলা দেবী বললেন, কি সব আজে বাজে বকছিস? কি করেছে তোর বৌদি? ছেলে হাতছাড়া হওয়া কি অতই সোজা? কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, আর আজ কিনা বাইরের মেয়ে এসে সব ওলটপালট করে দেবে? আমি বেঁচে থাকতে সেসব হবে না। মেঘা তার মুখটা বাংলার পাঁচের থেকেও বিকৃত করে বলল, তোমার বৌমা তার স্বামীকে লুকিয়ে তার জন্য উপহার আনতে বলছে। আজ হয়তো সামান্য উপহার দিতে বলেছে, পরে হয়তো সম্পত্তি লিখে দিতে বলবে। আর তোমার ছেলেটা যে ভেরুয়া হয়েছে, বইয়ের নামে 2 ঘটি জল বেশি খায়। দেখবে কোন দিন না এইসব বাড়ি সম্পত্তি বইয়ের নামে লিখে দিয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বিমলা দেবী বললেন, আজ তোর দাদা কাছ থেকে ফিরলে একটু চোখে চোখে রাখিস, তাহলেই তো বুঝতে পারবি। আর সম্পত্তি নিয়ে অত ভাবিস না, এত তাড়াতাড়ি এত কিছু করতে পারবে না ডাইনিটা। ভিখিরি ঘরের মেয়ে অত কিছু জানে নাকি? বিয়ের পর 2 হাতে যেন চাঁদ পেয়েছে, ওকে শায়েস্তা করতে আমি আর তুই যথেষ্ট। রাহুল কাজ থেকে ফেরার পর দাদার হাতে একটা প্যাকেট দেখে মেঘা জিজ্ঞেস করল, কি ব্যাপার দাদা, প্যাকেটে কি আছে? অন্যদিন তো অফিস থেকে খালি হাতেই ফিরিস, আজ হঠাৎ এটা কেন? আজ কোনো স্পেশাল ডে বুঝি? তাই এটাকে এত চুপি চুপি নিয়ে যাওয়ার কি দরকার শুনি? বাড়িতে কি শুধু বৌদিই থাকে? আমরা কেউ থাকি না? আমাদের তো দেখালে পারিস। রাহুল নিজের ছোট বোনকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কারণ তার হাতে যে প্যাকেটটা আছে সেটা তার বোনকে দেখালে বাড়িতে একটা ছোটখাটো যুদ্ধ শুরু হবে। রাহুল বলল, আরে তেমন কিছু না, অফিসের দরকারি ফাইল আর কয়েকটা কাগজ। কেন বলতো? হঠাৎ আমার ব্যাগে কি আছে সেটা জানতে চাচ্ছিস? আমি কখনো তোর ব্যাগে কি আছে জানতে চাই? কোনো কিছু না জেনে হুটহাট বাজে কথা বলা তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। নিজের স্বভাবটাকে পাল্টে ফেল, বড় হচ্ছিস। এভাবে কথা বললে কোনো মানুষই তোকে পছন্দ করবে না। রাহুলের কথা শুনে মেঘার বেশ রাগ হলো। একমাত্র দাদা এভাবে এড়িয়ে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছিল না মেঘা। সকালে দাদা বৌদির কথা আড়াল থেকে শুনেছিল মেঘা, তা সে খুব ভালো করে জানত প্যাকেটের মধ্যে কি আছে। কিন্তু তার দাদা তাকে মিথ্যা বলার জন্য সে ভীষণ রকম রেগে গেল। সে তখন তার দাদাকে বলল, বিয়ের পর তোর তো রঙই বদলে গেছে দাদা, নতুন বৌদি এসে জাদু করে ফেলেছে দেখছি। এখন থেকেই বউয়ের গোলামি করছিস। নিশ্চয়ই সে বারণ করেছে আমাকে জানাতে, তাই তুই বলছিস না তোর ব্যাগে কি আছে। বিয়ের পর সব পুরুষ বউয়ের ভয়ে বিড়াল হয়ে যায়, তুইও হয়ে গেছিস। থাক, আর দেখানো লাগবে না কি আছে। আমি মাকে গিয়ে বলছি তুই আমার সাথে কী রকম আচরণ করলি। আমি ভাবতেও পারিনি যে দাদার সঙ্গে ছোট থেকে একসাথে বড় হলাম, বিয়ের পর সেই দাদা এভাবে রাতারাতি ভোল পাল্টে ফেলবে। মেঘার কথায় রাহুলের মনে মনে ভীষণ রাগ হলো। রাহুল নিজের রাগকে হজম করে বলল, এতে আবার মাকে জড়ানোর কি আছে? আমি তো তোর দাদা হই, আমার বুঝি পার্সোনাল বলতে কিছু থাকবে না। আর তাছাড়া বৌদি তো তোর মতো একটা মেয়ে, তার সম্পর্কে বাজে কথা বলতে তোর খারাপ লাগছে না? অনেক বাড়িতে দেখি ননদ বৌদি 2 বোনের মতো থাকে, আর তুই নিজের বৌদির সম্পর্কে বাজে কথা বলছিস। একদিন তুইও তো কারো না কারো বাড়ির বউ হয়ে যাবি, তখন যদি তোর ননদ তোর সাথে এই ধরনের আচরণ করে তাহলে তোর কি ভালো লাগবে? রাহুল কথা শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। মেঘা রাহুলের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে বলল, এই তো পেয়েছি, এবার আমি নিজেই দেখি অফিসের কি কি ফাইল আছে এর মধ্যে। মেঘা প্যাকেটটা খুলতে সেটার ভেতর থেকে সুন্দর একটা শাড়ি বেরিয়ে এলো। মেঘা তাড়াতাড়ি তার মাকে চিৎকার করে ডাকতে লাগলো, মা, ও মা, দেখে যাও তোমার আদরের ছেলে তলায় তলায় কত বড় হয়ে গেছে। বিয়ের পর লুকিয়ে লুকিয়ে বউকে গিফট কিনে দিচ্ছে। আমি জানতে চাইলে আমাকে বলে কিনা অফিসের ফাইল।
আমি আচমকা ওর হাত থেকে কেড়ে নিয়ে দেখতে পেলাম এতে একটা সুন্দর শাড়ি। তুমিও দেখবে, এসো। মেয়ের কথা শুনে বিমলা দেবী তাড়াতাড়ি ছুটে এলেন। তারপর শাড়িটা হাতে নিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে দেখলেন এবং বললেন, বৌমার জন্য শাড়ি কিনবি সেটা তো আমাদের জানালেও পারতিস, আমরা কি নিষেধ করতাম? তুই কি মনে করিস তুই বৌমাকে উপহার দিলে আমরা বুঝি বারণ করব? এভাবে লুকিয়ে চুরিয়ে বৌমাকে উপহার দেওয়া মানে বাড়ির অন্যদের অপমান করা। তাছাড়া তোর একটা ছোট বোনও আছে, তারও তো সকালরাত বলে কিছু থাকতে পারে। নিজের বইয়ের জন্য শাড়ি কিনতে পেরেছিস, অথচ ছোট বোনের জন্য উপহার কিনতে তোর হাত থেকে জল গড়ায় না। এইভাবে একচোখামি করলে কেউই তোকে ভালো পুরুষ মানুষ বলবে না। পরের মেয়ে ছলনায় ভুলে তুই মা আর বোনকে অপমান করতে শিখে গেছিস। আমি তোকে এই জন্য মানুষ করেছিলাম? মায়ের কথাগুলো শুনে রাহুলের সত্যিই খুব খারাপ লাগছিল, কিন্তু মা যেহেতু জন্ম দিয়েছে তাই চেপে কিছু বলতে পারছিল না। শুধু রাহুল বলল, তোমরা যেভাবে মিন করছো বিষয়টা আসলে সেরকম না। এভাবে আমাকে চারিদিক থেকে প্রেশার দিতে থাকলে আমার তো দম বন্ধ হয়ে আসছে। নিজের স্ত্রীকে একটা শাড়ি কিনে দিয়ে আমি বুঝি খুব অপরাধ করেছি? তোমার মেয়ের বিয়ের পর তার জামাই যদি তাকে শাড়ি উপহার দেয় তবে কি তুমি একই আচরণ করবে যা আজ করছো? কাজ থেকে ফিরে এভাবে চিৎকার করতে দেখে সীমা ঘর থেকে বেরিয়ে এলো। তারপর দেখল সীমা তার স্বামীকে যে শাড়িটা আনতে বলেছিল সেটা এখন তার ননদ মেঘার হাতে। এভাবে সবকিছু প্ল্যান ভেস্তে যাবে সেটা কখনো সে ভাবতে পারেনি। সীমা তাই সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা সবাই এভাবে চিৎকার করছো কেন? মেঘা তার বৌদির কথায় তীর্যক ভঙ্গিতে উত্তর দিয়ে বলল, এমন ভাব করছো যেন কিছুই জানো না। তোমার মতন মেয়েরা সংসারে আসার পর বাড়ির ছেলেদের সাথে তার মা বোনের সম্পর্ক নষ্ট করে ফেলো। আজ তোমার জন্য দাদার মায়ের মধ্যে এত অশান্তি, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। সীমা জিজ্ঞেস করল, আমাকে খুলে বলো তো কি হয়েছে, না হলে আমি কিভাবে জানবো? কি আবার হবে? আমার ছেলেটাকে বশ করে ফুসলিয়ে নতুন নতুন উপহার কেনার জন্য চাপ দিচ্ছ। আমরা কি বুঝি না? রাহুলের একটা ছোট বোন আছে, শুধু কি তোমার জন্য উপহার কিনলে চলবে? তার বোনকে উপহার দিতে হবে না? তুমি আজ যা করেছো তা সত্যিই খুব খারাপ কাজ। কি দরকার ছিল এই অসময়ে শাড়ি কেনার? নাকি তুমি বোঝানোর চেষ্টা করছো বিয়ের পর তুমি তোমার স্বামীকে হাত করে ফেলেছো? সীমা তখন সবাইকে চমকে দিয়ে বলল, গতকাল ঘর পরিষ্কার করতে গিয়ে মেঘার একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সেখানে লেখা ছিল আজ তার জন্মদিন। তাকে চমকে দেব বলেই আপনার ছেলেকে এই শাড়িটা কিনতে পাঠিয়েছিলাম। আমি তো তাকে বলিও নি যে এই শাড়ি আমার জন্য কিনে আনতে। আমি মেঘার জন্য এই শাড়িটা অর্ডার করেছি, কারণ আমি চেয়েছিলাম আমার নিজের একমাত্র ননদকে তার জন্মদিনে এইটুকু সারপ্রাইজ দিতে। কিন্তু আমার কপাল খারাপ, জিনিসটা ভুলভাবে আপনাদের কাছে পৌঁছেছে। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে আমি পরের বাড়ির মেয়ে বলে আমাকে আপনারা সবসময় ছোট চোখে দেখেন। আমার ইচ্ছে অনিচ্ছের আপনাদের কাছে কোনো দামই নেই। একটা ভালো কাজ করতে গিয়েও আজ আমি সবার কাছে অপরাধী হয়ে গেলাম। আর আমার কিছু প্রয়োজন হলে কখনোই আমি আমার স্বামীর কাছে চাই না। সে যখন ভালো বোঝে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসে। আজও নিজের জন্য কিছু চাইনি, চেয়েছিলাম মেঘার জন্যই, কিন্তু আমার সেই আশাটা পূর্ণ হলো না। সীমার কথা শুনে মেঘা ভীষণ লজ্জিত হলো এবং তার মনে পড়ল তার জন্মদিনের কথা। তাদের বাড়িতে কখনোই কারোর জন্মদিন পালন করা হয় না, তাই সময় তারিখ বারগুলো কেউ মনে রাখে না। বৌদি এভাবে তার জন্মদিনের কথা মনে রেখেছে, এটা ভীষণ ভালো লেগেছে তার। বৌদি এভাবে তার জন্মদিনের কথা মনে রেখেছে এটা ভেবে ভীষণ ভালো লাগছিল, কিন্তু খারাপ লাগছিল এটা ভেবে যে নিষ্পাপ পুলের মতো একটা মেয়েকে বিনা কারণে সে অপমান করেছে। মেঘা অনুতপ্ত হয়ে সীমাকে বলল, সত্যি তোমাকে চিন্তা আমার ভুল হয়েছে বৌদি। আমি বুঝতে পারিনি তোমার মধ্যে এত সরলতা আছে। এত সুন্দর একটা ফুলের মতো মনকে আমি নিজের হাতে ছিঁড়ে টুকরো টুকরো করেছি। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, পারলে আমায় ক্ষমা করে দিও। সীমা বলল, ধুর পাগলি, নিজের বাড়ির লোককে কেউ ক্ষমা চাওয়ার কথা বলে? তুমি শুধু এইটুকু মনে রাখবে, একদিন তুমিও অন্যের বাড়ির বউ হয়ে যাবে। তখন নিজের পরিবার পরিজনকে আগলে রাখার চেষ্টা করবে। সমাজ যতই বউদেরকে পরের বাড়ি মেয়ে বলুক না কেন, তারা সকলেই চায় তাদের সংসারকে সুন্দরভাবে আগলে রাখতে। ভালোবাসা পেলে প্রতিটা মেয়ে হয়ে ওঠে লক্ষ্মী, অন্নপূর্ণার মতো। সীমার কথা শুনে রাহুল মনে মনে গর্বিত হল, কারণ সে একজন সঠিক জীবনসঙ্গী পেয়েছে। বিমলা দেবী মুখ নিচু করে সীমার কথাগুলো শুনতে থাকলেন, কারণ এটুকু মেয়ের মধ্যে যে শিক্ষা রয়েছে সে শিক্ষা তিনি এত বছরেও নিজে অর্জন করতে পারেননি।